1 ফেব্রুয়ারি কক্সবাজার জেলার পিএমখালী ইউনিয়নস্থ পশ্চিম জুমছড়ি এলাকায় যে বিয়োগান্তক ঘটনাটি ঘটেছিল সেটা আপনারা আপনাদের স্ব সংবাদ মাধ্যমে আপনারা ব্যাপকভাবে সেটি প্রচারও করেছেন। যে বিয়োগান্তক ঘটনা সেটি ছিল 5 বছর বয়সী একটি শিশু। তাকে প্রথমে খুব ক্ষুদ্র একটি ঘটনার প্রবাহ। প্রথমে হচ্ছে সেই শিশুকে বিকেল 3টার দিকে শিশুটি নিখোঁজ হন। তারপর রাত 11টার দিকে একটি অজ্ঞাত নাম্বার থেকে শিশুটির অভিভাবকের কাছে ফোন করে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর সবশেষে পরদিন অর্থাৎ 2রা ফেব্রুয়ারি সকাল বেলা 11টার দিকে শিশুটির মৃতদেহ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। একই ওয়ার্ডের নিকটবর্তী একটি পুকুরে তার মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তো এই যে একটি বিয়োগান্তক একটি ঘটনা, তো বিয়োগান্তক ঘটনাটি ঘটার পর শিশুটির অভিভাবক বাদী হয়ে গত 7 ফেব্রুয়ারি তিনি কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এখানে যেহেতু কে হত্যাটি করেছে বা কোন সময় হত্যাটি এক্স্যাক্টলি কোন সময় সংঘটিত হয়েছে এই বিষয়ে যেহেতু কোনো ধারণা ছিল না, হত্যাকারী পরিচয় সম্পর্কে কোনো কিছু জানা যায়নি, যার কারণে অজ্ঞাতনামা আসামিদেরকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়। তো পরবর্তীতে এই বিয়োগান্তক ঘটনা যখন আপনাদের মাধ্যমে এবং আমাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে আমরা যখন জানতে পারি, তখন সাধারণ মানুষ যখন জানতে পারে এলাকায় একটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তো আমাদের কাছে যখন সেই খবরগুলো এসে পৌঁছায়, র্যাব অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে যে ভূমিকা পালন করে, এক্ষেত্রেও র্যাব হচ্ছে একটি খুবই তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করা শুরু করে। তো কার্যক্রম গ্রহণের এক পর্যায়ে গতকাল 8 ফেব্রুয়ারি রাত 12টা 10 মিনিটের সময় আমরা এই ঘটনার পেছনে যে মূল হোতা এবং যে ঘটনাটি সংঘটিত করেছে সে যে ভিকটিমেরই চাচাতো ভাই, যার নাম হচ্ছে মোহাম্মদ তারেক, বয়স 26 বছর, পিতা মোহাম্মদ আজিজ, একই এলাকার বাসিন্দা অর্থাৎ পশ্চিম জুমছড়ি পার্শ্ববর্তী তাদের বাসা, সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা সুস্পষ্টভাবে নিশ্চিত হই যে সে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। তো এখন আমি আপনাদেরকে বলতে চাই যে এই ঘটনাটি কী কারণে সংঘটিত হয়েছে এ বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। মূলত যে ভিকটিম অর্থাৎ আবিদের বোনের সাথে বিয়ের ব্যাপারে আগ্রহী ছিল হচ্ছে হত্যাকারী তারেক। বিভিন্ন সময় তাকে বিরক্ত করেছে, প্রেমের প্রস্তাব দিয়েছে এবং নানানভাবে বিভিন্ন মাধ্যমে সে চেষ্টা করেছে তাকে বিয়ে করার জন্য। তো যখন তার পরিবার কিংবা ভিকটিমের বোন রাজি হয়নি, তাতে প্রতিশোধ পরায়ণ হয়ে আসামি তারেক আবিদকে হত্যা করার পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা মোতাবেক প্রথমে সে শিশু আবিদকে বিভিন্ন সময় চকলেট, বিস্কিট, বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিত তার সাথে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য, তার আস্থা অর্জনের জন্য। পরবর্তীতে গত 1 ফেব্রুয়ারি বিকেল 3টা দিকে যে সময় শিশুটির সামনে রাস্তায় খেলাধুলা করছিল, এই খেলাধুলা করার সময় শিশুটিকে সে এই ফাঁকে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, হত্যাকারী তারেক পেশায় একজন হচ্ছেন অটোরিকশা চালক। তো সে তার অটোরিকশা যোগে সামনে যে শিশুটি যে সময় খেলাধুলা করছিল তাকে তার বিভিন্ন রকম কথাবার্তা বলে তাকে ফল কিনে দেওয়ার উদ্দেশ্যে, তাকে চকলেট কিনে দেবে এই ধরনের প্রলোভন দেখিয়ে তাকে তার অটোরিকশা উঠিয়ে নেয়। অটোরিকশা উঠিয়ে তাকে পার্শ্ববর্তী হিন্দু পাড়া সেই সময় একটি সামাজিক অনুষ্ঠান, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান চলছিল, তো সেই অনুষ্ঠানে নিয়ে যায়। প্রথমে অনুষ্ঠানে নিয়ে যেয়ে তাকে চকলেট, বিস্কিট এগুলো কিনে দেয়। পরবর্তীতে এর থেকে আরও আধা কিলোমিটার দূরে যেখানে বাঘখালী নদীর পার, সেখানে নিয়ে যে তার সাথে খেলাধুলা করে বিভিন্ন রকম কর্মকাণ্ডে লিপ্ত থাকে যাতে শিশুটি বুঝতে না পারে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সে তার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে প্রথমে সে শিশুটির হাত পা বেঁধে বাড়িতে চলে আসে। যেহেতু শিশুটি দীর্ঘ সময় নিখোঁজ, সে বাড়িতে এসে অন্য যারা খোঁজ করছিল শিশুদের সাথে সেও খোঁজখবর করতে থাকে। সেও
শিশুটিকে খোঁজে নানান জায়গা যায়, সে বিলাপ করতে থাকে যে আমার ভাইকে কে মেরে ফেললো। মানে নিখুঁত অভিনয়ের মাধ্যমে সে এটা প্রতিষ্ঠা করার প্রয়াস করে যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। পরবর্তীতে কিছুক্ষণ পরে সে আবার শিশুটির কাছে চলে যায়। শিশুটির কাছে ফিরে যেয়ে সে তার একটি মোবাইল নাম্বার থেকে শিশুটির অভিভাবককে কল দিয়ে জানায় যে তাকে 3 লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণ যদি পরিশোধ না করা হয় তাহলে শিশুটিকে হত্যা করা হবে। এখানে আপনারা শুনলে আশ্চর্য হবেন কত নিখুঁত তার পরিকল্পনা, যে হত্যাকারী তারেকের কথা বলছি। যখন যে মোবাইল নাম্বারটি থেকে মুক্তিপণ চেয়েছিল সেই মোবাইলটি আবার কিন্তু হচ্ছে অন্য একজন থেকে সে নিয়েছে, অন্য একজনের হারানো একটি মোবাইল। তাহলে কোনোভাবেই যেন তার পরিচয় সামনে না আসে, এজন্য অন্যজনের মোবাইল সংগ্রহ করে সেটা থেকে ফোন দিয়ে মুক্তিপণ চাওয়া হয়েছিল। এটি আমরা আমাদের তদন্তকালে নিশ্চিত হয়েছি। তো পরবর্তীতে যখন ফোন দেওয়ার পরে সে মুক্তিপণটা চায়, মুক্তিপণ চাওয়ার পরে আধা ঘন্টা পরে ছেলেটিকে সে পার্শ্ববর্তী যে পুকুর আছে সে পুকুরের ওখানে পানিতে চুবিয়ে শিশুটিকে মৃত্যু নিশ্চিত করার পর সে যথারীতি বাড়িতে চলে আসে, অন্যদের সাথে আবার খোঁজ খবর করতে থাকে। তো একজন হত্যাকারী যে কতটা ঠান্ডা মাথায় খুন করতে পারে এবং খুন করার পরে কত নিখুঁত অভিনয় করতে পারে, আসামি তারেককে না দেখলে আমরা বুঝতে পারতাম না। আমরা এই ঘটনাটা যখন ঘটে আমরা অন্যান্য সংস্থার মতো ছায়া তদন্ত শুরু করি। আমাদের র্যাব 15-র সম্মানিত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন স্যারের সাথে সাথে আমাদেরকে নির্দেশনা দেন যে কোনো মূল্যে হোক এই বিয়োগান্তক ঘটনায়, নৃশংস ঘটনার ক্লু আমরা উদ্ঘাটন করব। আপনারা জানেন যেহেতু এটি একটি ক্লুলেস ঘটনা ছিল এবং যে একমাত্র ক্লু ছিল হচ্ছে মোবাইল নাম্বার, সে মোবাইল নাম্বারটাও আরেকজনের। আমাদের সামনে খুব কঠিন একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জটি আমরা উতরাতে আমরা সক্ষম হয়েছি। আমাদের সিও স্যার প্রতি মুহূর্তে আমাদের খোঁজ নিয়েছেন, প্রতি মুহূর্তে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। এখানে আমি বলতে চাই আমাদের স্থানীয় সংবাদকর্মী ভাইয়েরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং আপনাদের এখানে উপস্থিত আছেন আমাদের যে সংবাদকর্মী সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করেছেন, যার সাথে আমাদের সাথে প্রতি মুহূর্তে যোগাযোগের মাধ্যমে, এক কথায় আমরা র্যাব সদস্য, আমরা যারা ফিল্ডে কাজ করি, আমাদের সম্মানিত অধিনায়ক মহোদয়, মাঠ পর্যায়ে আপনারা যারা সংবাদকর্মী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ, সবার সম্মিলিত প্রয়াসের কারণেই আমরা এই ন্যাক্কারজনক এবং এই নৃশংস ঘটনার ক্লু উদ্ঘাটন করতে আমরা সক্ষম হয়েছি। তো সবশেষে যখন আমরা তাকে গ্রেপ্তার করি, গ্রেপ্তারের সময়ও সে একেবারে স্বাভাবিক অবস্থা আমরা তাকে পেয়েছি। মানে তার ভিতর যে সে যে খুন করেছে সেটার ন্যূনতম লক্ষণ তার চেহারা বা আচরণে ছিল না। কত নিখুঁতভাবে সে অভিনয় করে জিনিসটি সাজিয়েছে। তো সাথে সাথে আমরা তাকে গ্রেপ্তারের পর তার হেফাজত হতে তার নিজের ঘরের খাটের নিচ থেকে সে নিজ হাতে সে বের করে দেয় হচ্ছে যে মোবাইলটা দিয়ে সে মুক্তিপণ চেয়েছিল, সেই মোবাইলটা আমরা উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি তার কাছ থেকে। এবং যে অটোটা দিয়ে শিশুটিকে সে যেখানে হত্যা করা হয়েছিল সে হত্যাস্থলে নিয়ে যায়, সেই অটোরিকশাটি আমরা উদ্ধার করতে আমরা সক্ষম হই। তো সব কিছু মিলে আমরা এই ক্লুলেস হত্যাকাণ্ড রহস্য উন্মোচনের ক্ষেত্রে আপনারা সহ, সংবাদকর্মী ভাইরা সহ অন্য যারা আমাদের সাথে কাজ করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং আমি আশাবাদ ব্যক্ত করতে চাই এই বিশেষ করে সংবাদকর্মী ভাইদের প্রতি আমার প্রত্যাশা থাকবে এই যে আমরা যে একসাথে কাজ করে এত কঠিন একটি কাজ আমরা 24 ঘন্টার ভিতরে আমরা কিন্তু রহস্যটি উদ্ঘাটন করেছি। ভবিষ্যতে আপনাদের সহযোগিতা আমরা একইভাবে পাব এবং আমাদের যৌথ প্রয়াসের মাধ্যমে সংবাদকর্মী, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, সমাজের অন্যান্য বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছে সবার তৎপরতার মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড যখন আমরা প্রতিরোধ করব আর সংগঠিত হলে সেটি উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা পাব এই প্রত্যাশা ব্যক্ত করছি।